হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারটি যে আমরা পড়ছিলাম বিভিন্ন আগের ভিডিওগুলিতে সেগুলো আমরা আলোচনা করেছি। আজ আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনসের ভৌত ধর্মাবলী সম্বন্ধে আলোচনা করব। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনসের ভৌত ধর্মাবলী অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেনস। আমরা যেমন বলেছিলাম যে এই চ্যাপ্টারটা বা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো আমরা কিভাবে পড়ব, তাদের আমরা প্রথমে প্রস্তুতি পড়ব। প্রথমে ইন্ট্রোডাকশন বা ভূমিকা যেরকম আছে, তারপরে কি করব, তাদের প্রস্তুতি পড়ব। ঠিক আছে, তারপরে আমরা ভৌত ধর্মাবলী পড়ব, তারপরে আমরা কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক বিক্রিয়া পড়ব, তারপরে যদি কোনো ইউজেস থাকে পার্টিকুলার কোনো যৌগের, সেই ইউজেস আমরা পড়ব। এভাবে আমরা অর্গানিক কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টারগুলি আলোচনা করব। তো আজকে আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারটির হ্যালো অ্যালকেনগুলির ভৌত ধর্মাবলী সম্বন্ধে আলোচনা করব, যেটা বলছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেনস। এই ফিজিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেনস এর ভৌত ধর্মাবলীকে যদি আমরা কয়েকটি পয়েন্টে ভাগ করি বা কয়েকটি পরপর পয়েন্ট অনুসারে আমরা আলোচনা করি, তাহলে দেখব প্রথমে এদের আমরা ভৌত অবস্থা, ঠিক আছে, এদের আমরা ভৌত অবস্থা একটু দেখি। এদের ভৌত অবস্থাটা কীরকম, ভৌত অবস্থা বা স্ট্রাকচার যেটা বলা হচ্ছে স্ট্রাকচার, তখন আমরা দেখতে পাবো প্রথমে কি দেখব না, এদের ভৌত অবস্থার ক্ষেত্রে যে মিথাইল ক্লোরাইড এবং মিথাইল ব্রোমাইড অথবা ইথাইল ক্লোরাইড, এই যে মিথাইল এবং ইথাইল ফ্লোরাইড যৌগগুলি, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড বা ইথাইল ক্লোরাইড, এগুলো সাধারণ উষ্ণতায় গ্যাসীয়, ঠিক আছে, এরা সাধারণ উষ্ণতায় হয় গ্যাসীয়, ঠিক আছে। এছাড়া মিথাইল আয়োডাইড এবং C18 পর্যন্ত যে হ্যালো হাইড্রোকার্বনগুলো রয়েছে, মিথাইল আয়োডাইড এবং C18 পর্যন্ত হ্যালো হাইড্রোকার্বনগুলো কি না সাধারণ উষ্ণতায়, এরা হচ্ছে কি সাধারণ উষ্ণতায় তরল পদার্থ বা লিকুইড, এটা হচ্ছে তরল পদার্থ বা লিকুইড, ঠিক আছে। এবার C18 এর পরে অর্থাৎ হায়ার কার্বনযুক্ত অ্যালকিল হ্যালাইডগুলি, হায়ার কার্বন অর্থাৎ আমরা বলতে পারি হায়ার অ্যালকিল হ্যালাইডগুলো কি না, অ্যালকিল হ্যালাইডগুলি সাধারণত হচ্ছে সলিড বা যেটাকে আমরা বলছি কঠিন পদার্থ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এদের ভৌত অবস্থা বা টেক্সচার যদি দেখি, যে মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল আয়োডাইড, ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড এবং ইথাইল ফ্লোরাইড এবং ইথাইল ক্লোরাইড, এগুলি হচ্ছে সাধারণ উষ্ণতায় হচ্ছে গ্যাসীয় পদার্থ। আর মিথাইল আয়োডাইড এবং C18 পর্যন্ত অর্থাৎ ইথাইল দ্বিতীয় নম্বর কার্বন বাদ দিয়ে হায়ার কার্বনযুক্ত আপ টু C18 কার্বন পর্যন্ত অ্যালকিল হ্যালাইডগুলো হচ্ছে লিকুইড অর্থাৎ তরল পদার্থ। তারপর কি হচ্ছে হায়ার অ্যালকিল হ্যালাইড অর্থাৎ C18 এর পরে যে সমস্ত অ্যালকিল হ্যালাইডগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে সাধারণ উষ্ণতায় এর হচ্ছে কঠিন পদার্থ। নেক্সট দেখো, আমরা দেখছি এদের বর্ণ কীরকম হতে পারে। এদের বর্ণ বা কালার, এরা সাধারণত কি হচ্ছে কালারলেস বা বর্ণহীন, এরা হচ্ছে বর্ণহীন বা বলা হচ্ছে কালারলেস, ঠিক আছে, এরা হচ্ছে বর্ণহীন বা কালারলেস। তবে মিথাইল ব্রোমাইড CH3Br এবং মিথাইল আয়োডাইড, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ লাইট এরা বর্ণযুক্ত হয়, ঠিক আছে। যেমন মিথাইল আয়োডাইডকে যদি আমরা মিথাইল আয়োডাইডকে আলোর উপস্থিতিতে রাখা হয়, তখন কি হয়, মিথাইল আয়োডাইড থেকে +I2, ঠিক আছে, আয়োডিন উৎপন্ন হয়, যেটা হচ্ছে বেগুনি বর্ণ, এটা হচ্ছে বেগুনি বর্ণ, ঠিক আছে, বেগুনি বর্ণ। বা মিথাইল ব্রোমাইড কি হবে, CH3Br ইন প্রেজেন্স অফ H CH3 প্লাস Br2, এটা হচ্ছে লাল বর্ণ, ঠিক আছে। মিথাইল আয়োডাইড বা মিথাইল ব্রোমাইড
আলোর উপস্থিতিতে বিভাজিত হয়ে আয়োডিন উৎপন্ন করে, যেটি হচ্ছে বেগুনি বর্ণযুক্ত। আর মিথাইল ব্রোমাইড ইন প্রেজেন্স অফ এইচ নিউ, অর্থাৎ আলোর উপস্থিতিতে ব্রোমিন উৎপন্ন করে, যেটা লাল বর্ণ। ঠিক আছে, এরকম কেন হয় না, সাধারণত মিথাইল আয়োডাইড বা মিথাইল ব্রোমাইড আমরা জানি এর হচ্ছে দুর্বল এই যে সিআই বন্ধন, অর্থাৎ কার্বন আয়োডিন বন্ধন। কার্বন আয়োডিন আমরা জানি যে কার্বন ফ্লোরিন, কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন, কার্বন আয়োডিন, যত আমরা উপর থেকে যত নিচ দিকে যাব একটা পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে, উপর থেকে পার্টিকুলার একটা গ্রুপে যত উপর থেকে নিচ দিকে যাবো তত কী হবে, বন্ড লেন্থটা বৃদ্ধি পাবে, তার মানে বন্ড এনার্জিটা কী হবে, হ্রাস পাবে। ফলে সহজেই ইন প্রেজেন্স অফ লাইট মিথাইল আয়োডাইড সহজেই বিভাজিত হয়ে আয়োডিন উৎপন্ন করে, সেই জন্য এটা হচ্ছে বেগুনি বর্ণ। এবং মিথাইল ব্রোমাইড এখান থেকে কি করে, লাল বর্ণ। ঠিক আছে, কারণ এখান থেকে ব্রোমিন উৎপন্ন হয়, সেই জন্য এটা লাল বর্ণ হচ্ছে। কিন্তু অন্যান্য অ্যালকিল হ্যালাইডগুলো হচ্ছে বর্ণহীন, অর্থাৎ এদের বর্ণটা সাধারণতভাবে আমরা বলবো এরা হচ্ছে সাধারণত কালারলেস বা বর্ণহীন। নেক্সট দেখবো আমরা এদের দ্রাব্যতা। দেখো এদের দ্রাব্যতা, অর্থাৎ এরা সলিবিলিটি কীরকম সলিবল হবে, অর্থাৎ এরা জলে সলিবল হবে না অর্গানিক সলভেন্টে সলিবল হবে, সেটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি অ্যালকিল হ্যালাইডগুলো হচ্ছে, অ্যালকিল হ্যালাইড সাধারণত জলে ও দ্রাব্য। অ্যালকিল হ্যালাইডগুলো সাধারণত জলে ও দ্রাব্য, এদের জলে দ্রবীভূত হওয়ার কথা, কারণ আমরা জানি একটু আমরা দেখেছি এটা হচ্ছে পোলার বন্ধন, এটা হচ্ছে পজিটিভ পোল, এটা হচ্ছে নেগেটিভ পোল। ঠিক আছে, আর জলও হচ্ছে পোলার, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ, এটা হচ্ছে ডেল পজিটিভ। ঠিক আছে, তাহলে কি হবে না, অ্যালকিল হ্যালাইডগুলো জলে দ্রবীভূত হওয়ার কথা, কিন্তু জলে এরা প্রায় অদ্রাব্য। পরিবর্তে এরা কি হয়, বিভিন্ন অর্গানিক সলভেন্ট যেমন আমরা দেখতে পারি ফেনল, হ্যাঁ, প্রভৃতি জৈব দ্রাবকে এরা দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে এরা কেন অ্যালকিল হ্যালাইডগুলো জলে কেন দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হওয়ার কথা, কিন্তু জলে কেন দ্রবীভূত হয় না, অ্যালকিল হ্যালাইডগুলো জলে দ্রবীভূত হয় না কেন, না অ্যালকিল হ্যালাইডগুলো জলে দ্রবীভূত হয় না, তার কারণ হচ্ছে, তার কারণ হিসাবে যদি আমরা দেখি, কারণ না জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না ইন ওয়াটার, এরা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, কারণ এরা হচ্ছে পোলার, আর হচ্ছে ডেল পজিটিভ, এক্স হচ্ছে ডেল নেগেটিভ। তাহলে এদের মধ্যে কি আছে না, ভান্ডার ওয়াল আকর্ষণ বল এবং ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, এদের মধ্যে কি ভান্ডার ওয়াল আকর্ষণ বল এবং ডাইপোল আকর্ষণ বল ক্রিয়া করছে, এদের মধ্যে ভান্ডার ওয়াল আকর্ষণ বল এবং ডাইপোল আকর্ষণ বল ক্রিয়া করছে। আর জলের কি আছে না, জলের হাইড্রোজেন বন্ধন, ওয়াটারের হাইড্রোজেন বন্ধন, ওয়াটারের হাইড্রোজেন বন্ড কীরকম, ওয়াটারের হাইড্রোজেন বন্ড যদি আমরা দেখি এইচ ও এইচ এভাবে ওয়াটার মলিকুলের মধ্যে কি, এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে সব হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এখানে হচ্ছে এগুলো সব হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে ওয়াটার মলিকুলের মধ্যে কি, হাইড্রোজেন বন্ড। তাহলে অ্যালকিল হ্যালাইডটাকে যদি জলে দ্রবীভূত হতে হয় বা অ্যালকিল হ্যালাইডটাকে যদি জলে দ্রবীভূত হতে হয়, তাহলে কি হবে, এই হাইড্রোজেন বন্ডিং অর্থাৎ হাইড্রোজেন বন্ডটাকে ভাঙতে হবে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডটাকে ভাঙতে হবে, তাছাড়া এদের এই যে ডাইপোল আকর্ষণ বলটা এটাও ভাঙতে হবে, কারণ অ্যালকিল হ্যালাইড যখন আরএক্স যখন জলের সঙ্গে জলে দ্রবীভূত হতে হয়, যদি এখানে যে ডাইপোল আকর্ষণ বলটা, এখানে যে ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল আকর্ষণ বল, ঠিক আছে, ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, এই যে ডাইপোল আকর্ষণ বল কি করছে, এই হাইড্রোজেন
বন্ধনকে ভাঙতে পারে না, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন ভাঙার জন্য যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয় এখান থেকে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থেকে সেই পরিমাণ এনার্জি উৎপন্ন হয় না। সেই জন্য জলের মলিকুলের মধ্যে অ্যালকিল হ্যালাইড কি দ্রবীভূত হয় না। ঠিক আছে, আমরা একটা পোপ ভাব জানি, লাইক ডিজলভ লাইক, অর্থাৎ লাইক ডিজলভ লাইক হচ্ছে অর্গানিক কম্পাউন্ড অর্গানিক সলভেন্টে দ্রবীভূত হয়। ঠিক আছে, সেই জন্য কি হচ্ছে না অ্যালকিল হ্যালাইডগুলো ফেনলে দ্রবীভূত হচ্ছে কিন্তু জলে দ্রবীভূত হতে পারছে না। তার কারণ না জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারছে না, বা হাইড্রোজেন বন্ধন গঠিত করতে পারছে না, জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন ফরমেশন হচ্ছে না। কারণ হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে গেলে একটা মিনিমাম এনার্জির প্রয়োজন হবে সেই, এবং এদের মধ্যে অ্যালকিল হ্যালাইড নিজেদের মধ্যে কি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল ক্রিয়া করছে, তাহলে ওই বন্ধনটা এবং এই বন্ধনটা দুটার যে এনার্জি, এই এনার্জিটা কি না অ্যালকিল হ্যালাইড আর জল থেকে যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মানে আকর্ষণ হওয়ার ফলে যে এনার্জি সেটা এখান থেকে উৎপন্ন হচ্ছে না বা পাওয়া যাচ্ছে না, সেই জন্য অ্যালকিল হ্যালাইডগুলো জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, এবার আমরা দেখব মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কী রকম হচ্ছে, অর্থাৎ কিভাবে পরিবর্তিত হচ্ছে, বা এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক সম আণবিক ওজন বিশিষ্ট অ্যালকেন অপেক্ষা বেশি কিনা। ঠিক আছে, দেখো এদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট কি হচ্ছে, এদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট তুলনামূলকভাবে কম। তার কারণটা কি না অ্যালকিল হ্যালাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকিল হ্যালাইডগুলোর মধ্যে দুর্বল ভান্ডারওয়াল আকর্ষণ বল, ঠিক আছে, দুর্বল বা উইক ভান্ডারওয়াল আকর্ষণ বল, ঠিক আছে, এবং ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, ঠিক আছে, এদের কম। ঠিক আছে, উইক ভান্ডারওয়াল আকর্ষণ বল বা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কম হওয়ার জন্য এদের স্বাভাবিকভাবেই মেল্টিং পয়েন্টটাও কম এবং বয়েলিং পয়েন্টটাও কম। তবে সম আণবিক ওজন বিশিষ্ট করসপন্ডিং অ্যালকেলের থেকে এদের মেল্টিং পয়েন্টটা বয়েলিং পয়েন্টটা বেশি। তার কারণটা কি না সম আণবিক ওজন বিশিষ্ট অ্যালকেনের থেকে এদের মেল্টিং পয়েন্টটা বয়েলিং পয়েন্টটা বেশি হওয়ার কারণটা কি না মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি হওয়ার কারণটা হচ্ছে একটা মলিকুলার ওয়েট যত বেশি হয় তার মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টটা তত বেশি হয়। ঠিক আছে, তাহলে একটা কারণ হচ্ছে কি তাদের মলিকুলার ওয়েটটা বেশি, তাছাড়া কি এদের উইক ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, যদিও একটু উইক ডাইপোল ডাইপোল আকর্ষণ বল রয়েছে অ্যালকেলের থেকে এদের ডাইপোল ডাইপোল আকর্ষণ বল বর্তমান, সেই জন্য কি হচ্ছে না এদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টটা করসপন্ডিং সমাণবিক ওজন বিশিষ্ট অ্যালকেলের তুলনায় বেশি হয়, বা অ্যালকেনের তুলনায় এদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট বেশি হওয়ারও একটা কারণ হিসেবে আমরা বলতে পারি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি যে এদের বয়েলিং পয়েন্টটা, অর্থাৎ পার্টিকুলার একটা অ্যালকিল গ্রুপের জন্য এদের বয়েলিং পয়েন্টটা কিভাবে বাড়ছে। পার্টিকুলার একটা অ্যালকিল গ্রুপ, সাপোজ ধরো এখানে RF, ঠিক আছে, RCl, RBr এবং RI, এদের কি হচ্ছে না এদের বয়েলিং পয়েন্টটা বাড়ছে, অর্থাৎ যত উপর থেকে নিচ দিকে যাব পার্টিকুলার একটা অ্যালকিল গ্রুপ, এটা হচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে অ্যালকিল গ্রুপ পার্টিকুলার একটি অ্যালকিল গ্রুপ সে মিথাইল গ্রুপও হতে পারে CH3, তাহলে CH3F, CH3Cl, CH3Br, CH3I, যত ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড, যত মিথাইল ক্লোরাইড ফ্লোরাইড মিথাইল ক্লোরাইড মিথাইল ব্রোমাইড এবং মিথাইল আয়োডাইড যাব তত বয়েলিং পয়েন্টটা বেশি হচ্ছে। তার কারণটা কি না তার কারণটা হচ্ছে ভান্ডারওয়ালস আকর্ষণ বলটা এদের বেশি, ঠিক আছে, এবং মলিকুলার ওয়েটটা বেশি হচ্ছে, মলিকুলার ওয়েট এবং ভান্ডারওয়াল আকর্ষণ বলটা বেশি, কিন্তু এদের ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা কম, ঠিক আছে,
ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কম আর মলিকুলারাইড বা ভান্ডারওয়ালস আকর্ষণ বলটা বেশি। তাহলে ভান্ডারওয়াল আকর্ষণ বল বৃদ্ধির হারটা ভান্ডারওয়াল আকর্ষণ বল বৃদ্ধির হার ঠিক আছে বেশি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল হারের তুলনায়। ঠিক আছে, কি বলা হচ্ছে না এদের ভান্ডারওয়াল আকর্ষণ বল বৃদ্ধির হারটা, যে ভান্ডারওয়াল আকর্ষণ বলটা বাড়ছে, ফ্লুরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড যত যাচ্ছে ভান্ডারওয়াল আকর্ষণ বলের হারটা বাড়ছে, বৃদ্ধির হারটা বাড়ছে। আর ডাইপোল আকর্ষণ বলের হারের তুলনায় এটা বেশি হওয়ার ফলে কি হচ্ছে, যত আমরা অ্যালকিল ফ্লুরাইড পার্টিকুলার একটা অ্যালকিল ফ্লুরাইড অ্যালকিল ক্লোরাইড অ্যালকিল ব্রোমাইড অ্যালকিল আয়োডাইড যত যাচ্ছি তার বয়লিং পয়েন্টটা তত বেশি হচ্ছে। তাহলে আমরা যদি একটা ডাটা দিই তাহলে আমরা দেখতে পাবো যে মিথাইল ফ্লুরাইড থেকে মিথাইল ক্লোরাইড থেকে মিথাইল ব্রোমাইড এবং মিথাইল আয়োডাইডের বয়লিং পয়েন্টটা বেশি হচ্ছে। দেখো এখানে 194.6 কেলভিন, 249.2, 276.6 এবং 315.5। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড অর্থাৎ পার্টিকুলার একটা অ্যালকিল যদি গ্রুপ হয় সেখান থেকে ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড যত আমরা যাব তার বয়লিং পয়েন্টটা তত বেশি হবে। নেক্সট যদি আমরা আর একটা উদাহরণ দিই তাহলে দেখতে পাবো যে মিথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড প্রোপাইল ক্লোরাইড এবং বিউটাইল ক্লোরাইড। ঠিক আছে, যত যাচ্ছি ততকে আমরা কি দেখতে পাচ্ছি যে বয়লিং পয়েন্টটা কি হচ্ছে বাড়ছে। হ্যাঁ, বয়লিং পয়েন্টটা বাড়ছে, তার কারণ হচ্ছে এখানে মিথাইল থেকে ইথাইল গ্রুপ থেকে প্রোপাইল গ্রুপ থেকে বিউটাইল গ্রুপ, অর্থাৎ এখানে তার কারণটা হচ্ছে ভান্ডারওয়াল আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে। ভান্ডারওয়াল আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ভান্ডারওয়াল আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে যত মিথাইল ক্লোরাইড থেকে ইথাইল ক্লোরাইড যাচ্ছি, ইথাইল ক্লোরাইড থেকে প্রোপাইল ক্লোরাইড যাচ্ছি, প্রোপাইল ক্লোরাইড থেকে বিউটাইল ক্লোরাইড যত যাচ্ছি ভান্ডারওয়াল আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য কি হচ্ছে এর বয়লিং পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা কি করেছি না পার্টিকুলার একটা ক্লোরাইড হিসাবে এই হ্যালাইড হিসেবে ক্লোরাইডকে ধরেছি এবং সেখানে দেখতে পাচ্ছি 249, 285.5, 320 এবং 351.5। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না পার্টিকুলার একটা অ্যালকিল গ্রুপ হ্যাঁ নিয়ে আমরা ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড গেলে বয়লিং পয়েন্টটা কীভাবে বাড়ছে, বা এখানে আমরা কি করেছি পার্টিকুলার একটা হ্যালোজেন অ্যাটম ধরেছি, সেখানে ক্লোরিন ধরেছি এবং অ্যালকিল গ্রুপগুলো আলাদা করছি, সেখানে বয়লিং পয়েন্টটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা আমরা দেখলাম। নেক্সট দেখো আমরা এবার দেখব যে সমাবয়বী অ্যালকিল হ্যালাইডগুলির মধ্যে শৃঙ্খলের সংখ্যা বৃদ্ধির সঙ্গে বয়লিং পয়েন্ট ক্রমশ হ্রাস পায়। সমাবয়বী অ্যালকিল হ্যালাইডগুলির মধ্যে সমাবয়বীটা কি, সমাবয়বীটা আমরা আইসোমারিজমটা বলেছি। সমাবয়বী অর্থাৎ তাদের একই কি হবে কার্বন হাইড্রোজেন এবং এখানে হ্যালাইড যেহেতু বলেছে হ্যালোজেন অ্যাটম থাকবে, অর্থাৎ সমসংখ্যক কার্বন এবং হাইড্রোজেন এবং হ্যালোজেন পরমাণু থাকবে। সেই অ্যালকিল হ্যালাইডগুলোকে আমরা বলবো সমাবয়বী অ্যালকিল হ্যালাইড। সেই সমাবয়বী অ্যালকিল হ্যালাইডগুলোর শৃঙ্খলের সংখ্যা বৃদ্ধির সঙ্গে মানে চেন যত বাড়বে, ঠিক আছে, চেন যত বৃদ্ধি পাবে তত কি বয়লিং পয়েন্টটা ক্রমশ হ্রাস পায়, তত বয়লিং পয়েন্টটা তত ডিক্রিজ করবে। ঠিক আছে, বয়লিং পয়েন্টটা তত ডিক্রিজ করবে। একটা উদাহরণ ধরি, সাপোজ ধরো বিউটাইল ক্লোরাইড। ঠিক আছে, এখানে হচ্ছে বিউটাইল 1 2 3 4 1 2 3 4, এখানে হচ্ছে Cl। ঠিক আছে, তারপর হচ্ছে কি একটা শাখা অর্থাৎ 1 2 3 4, এখানে Cl, তারপর কি হচ্ছে এইখানে শাখাটা এইখানে Cl, তারপরে যদি আমরা টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, তাহলে আমরা তাদের বয়লিং পয়েন্ট ডাটাগুলো যদি দেখি তাহলে আমরা কি দেখব না বয়লিং পয়েন্ট ডাটাগুলো হচ্ছে এখানে পয়েন্টগুলো যদি দেখি তাহলে দেখব যে 351.5, 342, 341 এবং 324। তাহলে আমরা দেখতে পাচ্ছি যত কি হচ্ছে না এখানে কি হচ্ছে এখানে কোনো শাখা নেই, এখানে একটা শাখা, এখানে শাখাটা কাছে আছে ক্লোরিনের কাছে আছে, এখানে আছে দুটো শাখা, অর্থাৎ সমাবয়বী অ্যালকিল হ্যালাইডগুলোর মধ্যে শৃঙ্খলের সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে
এখানে কোনো শৃঙ্খল নেই, এখানে একটা শৃঙ্খল, এখানে দুটা শৃঙ্খল, ঠিক আছে। সেখানে দেখতে পাচ্ছি বয়েলিং পয়েন্টটা কী হচ্ছে, ক্রমশ ডিক্রিজ করছে বা হ্রাস পাচ্ছে। তার কারণটা কি না, তার কারণটা দেখো, যত আমরা এখানে যত কি হচ্ছে, এখানে হচ্ছে কি পৃষ্ঠতলের সারফেস এরিয়া, অর্থাৎ পৃষ্ঠতলের এরিয়াটা যত কি হচ্ছে কমছে, কারণ এখানে কি আছে, এখানে হচ্ছে কি আমরা এখানে পৃষ্ঠতলের এরিয়াটা এটা সবচেয়ে বেশি, তারপরে পৃষ্ঠতলের এরিয়াটা ধীরে ধীরে যত শাখা হচ্ছে পৃষ্ঠতলের এরিয়াটা কি হচ্ছে বর্তুলাকার শেপ হচ্ছে, ঠিক আছে। পৃষ্ঠতলের এরিয়াটা বেলনাকার শেপ থেকে বর্তুলাকার শেপ হচ্ছে, বর্তুলাকার শেপ হলে আমরা জানি যে সারফেস এরিয়াটা কি হয় না, সারফেস এরিয়াটা হ্রাস পায়, আর সারফেস এরিয়াটা যত কমবে তত ভান্ডার ওয়াল আকর্ষণ বলটা তত কি হবে, ডিক্রিজ করবে। ভান্ডার ওয়াল আকর্ষণ বলটা যত ডিক্রিজ করবে তার বয়েলিং পয়েন্টটা তত ডিক্রিজ করবে। আমরা জানি যে বয়েলিং পয়েন্টের জন্য ভান্ডার ওয়াল আকর্ষণ বল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যত শাখা কি হচ্ছে, ব্রাঞ্চ যত বাড়ছে, অর্থাৎ শাখা যত বাড়ছে তার বয়েলিং পয়েন্টটা আস্তে 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 কমছে। তার কারণটা কি, আমরা একটু আগে বললাম যে এখানে বেলনাকার শেপ থেকে যত বর্তুলাকার শেপ হবে, অর্থাৎ সারফেস এরিয়াটা কি হচ্ছে, বেলনাকার থেকে বর্তুলাকার শেপের সারফেস এরিয়াটা কি হচ্ছে, ছোট হচ্ছে। সারফেস এরিয়াটা ছোট হওয়ার সঙ্গে সঙ্গে ভান্ডার ওয়াল আকর্ষণ বলটা ডিক্রিজ করছে, ভান্ডার ওয়াল আকর্ষণ বলটা ডিক্রিজ করার সঙ্গে সঙ্গে বয়েলিং পয়েন্টটা কম হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা যদি একটা উদাহরণ দেখি যে পার্টিকুলার আমরা কি দেখছি, এখানে কি করছি, আমরা হ্যালোজেনের সংখ্যাটা বাড়াচ্ছি। এখানে কি হচ্ছে, মিথাইল ক্লোরাইড, মিথিল ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড আমরা দেখেছি এই যৌগগুলো তৈরি করছি ফিরেডিকের রিয়াকশনের মাধ্যমে, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, মিথিল ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড। সেখানে দেখছি একটা ক্লোরিন রয়েছে, দুটা ক্লোরিন রয়েছে, তিনটা ক্লোরিন রয়েছে, চারটা ক্লোরিন রয়েছে। তাদের আমরা বয়েলিং পয়েন্টে যদি আমরা ডাটাটা দেখি 249, 313, 334 এবং 350, অর্থাৎ বয়েলিং পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে। তার কারণটা কি তোমরা বলতে পারবে নিশ্চয়ই এটা সহজেই। কারণটা কি, এখানে দেখো, এখানে একটা ক্লোরিন রয়েছে, দুটা ক্লোরিন রয়েছে, তিনটা ক্লোরিন রয়েছে, চারটা ক্লোরিন রয়েছে, অর্থাৎ কি এদের আণবিক গুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মলিকুলার ওয়েটটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমাদের বয়েলিং পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এটা সিম্পল, কোনো অসুবিধা কিছু নাই, তোমরা সহজেই এটা বুঝতে পারবে। হ্যাঁ, পলিফ্লোরোঅ্যালকেনগুলির স্ফুটনাঙ্ক সাপোজ ধরো টেট্রাফ্লোরোইথেন যদি আমরা ধরি, এদের স্ফুটনাঙ্ক খুবই কম। হ্যাঁ, টেট্রাফ্লোরোইথেন এদের স্ফুটনাঙ্ক খুবই কম, এবং এর স্ফুটনাঙ্ক হচ্ছে বয়েলিং পয়েন্ট হচ্ছে -79 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। যদিও এর মলিকুলার ওয়েট করসপন্ডিং ডেকেন 1 2 3 4 5 6 7 8 9 10 তার মলিকুলার ওয়েটের সঙ্গে প্রায় একই। এর মলিকুলার ওয়েটটা হচ্ছে কি, তো মলিকুলার ওয়েট দেখো, এর মলিকুলার ওয়েটটা 138 আর হচ্ছে 144, প্রায় কাছাকাছি। হ্যাঁ, প্রায় কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি যে পলিফ্লুরোঅ্যালকেন এর বয়েলিং পয়েন্টটা ড্রাস্টিক্যালি খুবই কম। হ্যাঁ, যদিও সম আণবিক ওজন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ ডেকেন আমরা যদি ধরি, এইটা 138 144 খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও কী হচ্ছে, এর বয়েলিং পয়েন্টটা কম আর এর বয়েলিং পয়েন্টটা বেশি। এর বয়েলিং পয়েন্টের মান হচ্ছে 174 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এর বয়েলিং পয়েন্ট হচ্ছে 174 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে কি হচ্ছে, এর বয়েলিং পয়েন্টটা হচ্ছে কি -79 ডিগ্রি সেন্টিগ্রেড। তার কারণটা কি না, তার কারণটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি না, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ হাই। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার ফলে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লোন পেয়ার অফ ইলেকট্রনগুলো রয়েছে হ্যালোজেন অ্যাটমের, অর্থাৎ এখানে ফ্লোরিন অ্যাটমের ইলেকট্রনগুলোর মধ্যে দৃঢ়ভাবে সংঘবদ্ধ থাকে এবং খুব সহজে ধ্রুবায়িত হয় না। সেই জন্য কার্যকরী কি হয় না, কার্যকরী ভান্ডার ওয়ালস আকর্ষণ বলটা কমে যায়। কার্যকরী ভান্ডার ওয়াল আকর্ষণ বলটা কম হওয়ার ফলে কি হচ্ছে, এর বয়েলিং পয়েন্টটা খুবই কম হয় বা ড্রাস্টিক্যালি কম হয় বা অনেক কম হয়, ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ডেকেনের ক্ষেত্রে কি একই আণবিক ওয়েট অর্থাৎ একই মলিকুলার ওয়েট 144 আর হচ্ছে 138
হওয়া সত্ত্বেও এর বয়েলিং পয়েন্ট 174 ডিগ্রি সেন্টিগ্রেড, তথাপি এর বয়েলিং পয়েন্ট হচ্ছে -79 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে তোমরা এটা একটা মনে রাখবে। নেক্সট আমরা দেখছি ঘনত্ব, বা যেটাকে আমরা বলছি ডেনসিটি। ঠিক আছে, এদের ডেনসিটি কীরকম হবে। ঠিক আছে, সিম্পল অ্যালকিল ফ্লোরাইড এবং অ্যালকিল ক্লোরাইডের এরা হচ্ছে জলের থেকে হালকা, জলের থেকে হালকা, বা এদের ডেনসিটি কম। ঠিক আছে, এরা হচ্ছে সিম্পল অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে অ্যালকিল ফ্লোরাইড বা অ্যালকিল ক্লোরাইড যৌগগুলি জলের থেকে হালকা, এবং অ্যালকিল ব্রোমাইড। ঠিক আছে, কিন্তু অ্যালকিল আয়োডাইড এবং অ্যালকিল ব্রোমাইড হচ্ছে জলের থেকে, অ্যালকিল ব্রোমাইড জলের থেকে ভারী। অ্যালকিল আয়োডাইড এবং অ্যালকিল ব্রোমাইড বা পলিক্লোরো অ্যালকেনগুলি 3, ঠিক আছে, মানে যেখানে অনেকগুলো ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে বা কার্বন টেট্রাক্লোরাইড, এই হচ্ছে পলিক্লোরো অ্যালকেনগুলো জলের থেকে ভারী। ঠিক আছে, একটা পার্টিকুলার অ্যালকিল গ্রুপ ক্ষেত্রে, হ্যাঁ, অ্যালকিল ক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইডের যদি আমরা ডেনসিটি দেখি বা ঘনত্ব দেখি, কি হবে না RI গ্রেটার দেন RBr গ্রেটার দেন RCl। ঠিক আছে, এখানে আর হচ্ছে একটা পার্টিকুলার অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, পার্টিকুলার একটা অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল ব্রোমাইড এবং অ্যালকিল আয়োডাইডের ডেনসিটির অর্ডারটা হচ্ছে কি না, অ্যালকিল আয়োডাইডের ডেনসিটি সবচেয়ে বেশি, তারপরে অ্যালকিল ব্রোমাইড, তারপরে অ্যালকিল ক্লোরাইড। ঠিক আছে, একটা যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমরা একটা যে দেখতে পাচ্ছি যে এর ডেনসিটিটা কি হচ্ছে, কম হচ্ছে এর ডেনসিটি, তারপরে এর ডেনসিটি, তারপরে এর ডেনসিটি, অর্থাৎ করসপন্ডিং ক্লোরাইড, অর্থাৎ একটা অ্যালকিল গ্রুপে, অর্থাৎ প্রোপাইল গ্রুপ, প্রোপাইল ক্লোরাইডের ডেনসিটি হচ্ছে 0.89, এর হচ্ছে 1.34, এটা হচ্ছে 1.75। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যত আমরা ক্লোরিন থেকে, ব্রোমিন থেকে আয়োডিন যাচ্ছি পার্টিকুলার একটা অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে, তখন তার ডেনসিটিটা বৃদ্ধি পাচ্ছে। নেক্সট হচ্ছে স্থায়িত্ব, স্থায়িত্ব বা হচ্ছে স্টেবিলিটি, অর্থাৎ অ্যালকিল হ্যালাইডগুলোর স্টেবিলিটি কীরকম। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইডগুলোর স্টেবিলিটি কীরকম, এটা আমরা একটু আগেই বলেছি, যে যত আমরা দেখতে পাচ্ছি যে কার্বন CF CCl CBr CI, অর্থাৎ এদের বন্ড এনার্জি, হ্যাঁ, বন্ড এনার্জি কি হচ্ছে, বন্ড এনার্জি, অর্থাৎ বন্ধন শক্তিটা কি হচ্ছে, যত উপর থেকে নিচ দিকে যাচ্ছি তত বন্ড এনার্জিটা কমছে। ঠিক আছে, বন্ড এনার্জিটা ডিক্রিজ করছে। তার বন্ড এনার্জি ডিক্রিজ করার কারণটা কি না, আমরা দেখতে পাচ্ছি CF CCl CBr CI যত উপর থেকে যত নিচে যাচ্ছে তত বন্ড লেন্থটা বৃদ্ধি পাচ্ছে, আর যত বন্ড লেন্থ বৃদ্ধি পাচ্ছে তাতে বন্ড এনার্জি তত কি হচ্ছে, কমছে। বন্ড এনার্জিটা কি হচ্ছে, এইদিকে কমছে, উপর থেকে নিচ দিকে কমছে। অর্থাৎ একটা অ্যালকিল গ্রুপ হিসাবে যদি আমরা দেখি তাহলে দেখব কি না, CH3F এর তুলনায় কি হবে, বন্ড এনার্জি CH3Cl এর কম, CH3Cl এর থেকে CH3Br এর কম, CH3Br এর থেকে CH3I এর কম। ঠিক আছে, অর্থাৎ যত আমরা একটা পার্টিকুলার অ্যালকিল গ্রুপ থেকে মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড এবং মিথাইল আয়োডাইড যত যাচ্ছি তার বন্ড এনার্জিটা কম হচ্ছে। আর স্বাভাবিকভাবেই বন্ড এনার্জি যত কম হবে তাদের স্টেবিলিটি কি হবে না, স্টেবিলিটি কম হবে, অর্থাৎ তাদের স্থায়িত্বটা কি হবে না, স্থায়িত্বটাও ডিক্রিজ করবে। একই রকমভাবে বন্ড এনার্জি ডিক্রিজ করা মানে তাদের কি স্থায়িত্ব হ্রাস পাওয়া। ঠিক আছে, তাহলে এদের স্থায়িত্বর অর্ডারটা কীরকম হবে না, স্থায়িত্ব অর্ডারটা হচ্ছে CH3F গ্রেটার দেন CH3Cl গ্রেটার দেন CH3Br গ্রেটার দেন CH3I। সেই জন্য আমরা আগেই বলেছিলাম যে CH3I অর্থাৎ মিথাইল আয়োডাইডকে যদি আমরা বিক্ষিপ্ত সূর্যালোকে, মিথাইল আয়োডাইডগুলো কি হচ্ছে আনস্টেবল, বিক্ষিপ্ত সূর্যালোকে কি হচ্ছে না, বিক্ষিপ্ত সূর্যালোকে ভেঙে গিয়ে এখান থেকে আমরা কি হচ্ছে না, এখান থেকে I2 অর্থাৎ বেগুনি বর্ণ পাচ্ছি, এখান থেকে আমরা বেগুনি বর্ণ পাচ্ছি। 2CH3I in presence of Hnu
CH3 ইথেন প্লাস I2 উৎপন্ন করছে। নেক্সট আমরা দেখছি এদের দাহ্যতা বা ইনফ্লামেবল। ঠিক আছে, আমরা কি দেখছি যে করসপন্ডিং একটা অ্যালকেনের তুলনায় সাপোজ ধরো মিথেন তুলনায় অ্যালকিল হ্যালাইডের ইনফ্লামেবিলিটি হচ্ছে কম, অর্থাৎ CH3X এবারে হ্যালোজেনের পরিমাণ যত বৃদ্ধি পাবে তার ইনফ্লামেবিলিটি আরও কম হবে, অর্থাৎ দাহ্যতাটা আরও কম হবে। অ্যালকিলের তুলনায় একটা অ্যালকিল হ্যালাইডের পার্টিকুলার করসপন্ডিং একটা অ্যালকিল হ্যালাইডের ইনফ্লামেবল অর্থাৎ দাহ্যতাটা হচ্ছে কম। সেই জন্য কী করা হয় না ট্রাইক্লোরোইথিলিন বা টেট্রাক্লোরোইথিলিন অর্থাৎ ড্রাই ক্লিনিংয়ে আমরা সলভেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। কি করতে পারি না এই যে টেট্রাক্লোরোইথিলিনকে আমরা ড্রাই ক্লিনিংয়ে সলভেন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে বা সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া আমরা কি দেখছি যে CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, যেটা পাইরিন নামে পরিচিত, ঠিক আছে, সেটা অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের দাহ্যতাটা কীরকম, এরা হচ্ছে ইনফ্লামেবল এদের কম। ঠিক আছে, করসপন্ডিং একটা অ্যালকেনের তুলনায়। সেই জন্য কী হচ্ছে না এই যে ট্রাইক্লোরোইথিলিন বা টেট্রাক্লোরোইথিলিনকে ড্রাই ক্লিনিংয়ে সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময়। পাইরিনকেও CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডকেও আমরা অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করছি। তাদের কারণ এরা হচ্ছে ইনফ্লামেবল একটা করসপন্ডিং অ্যালকেনের তুলনায় এরা হচ্ছে লো ইনফ্লামেবল। ঠিক আছে, সেই জন্য আমরা কি করছি না ট্রাইক্লোরোইথিলিনকে যেমন ড্রাই ক্লিনিংয়ে সলভেন্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, তেমনি CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড পাইরিন অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা কি পড়ছিলাম আজকে না হ্যালো অ্যালকেনগুলির ভৌত ধর্মাবলী, এদের মোটামুটি যে ভৌত ধর্মগুলো রয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করলাম, ডিসকাস করলাম এই আমরা আজকের ক্লাসে। তোমরা পরবর্তীকালে যে অন্যান্য ভিডিওগুলি আসবে সেগুলো দেখবে, আর যদি না আগের ভিডিওগুলি দেখে থাকো সেগুলো কী হবে, সেগুলো তোমরা সবগুলো দেখবে এবং সেখান থেকে প্র্যাকটিস করবে। অর্গানিক কেমিস্ট্রি মূল বিষয় হচ্ছে সাধারণত কীভাবে ধীরে ধীরে সেগুলোকে প্র্যাকটিস করা। ঠিক আছে, এবং একটা রিএজেন্ট একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে কিভাবে রূপান্তরিত হচ্ছে সেগুলো দেখা এবং কোয়েশ্চেন পেপার দেখে সেগুলোকে প্র্যাকটিস করা। ঠিক আছে, একটার পর একটা যত চ্যাপ্টার যাবে সেই চ্যাপ্টারগুলো তত রিভিশন করে যাবে। ঠিক আছে, যত রিভিশন করবে অর্গানিক কেমিস্ট্রি তত সোজা হবে। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ব্যাকরণের মতন জিনিস। ঠিক আছে, তোমরা কি করবে যত প্র্যাকটিস করবে অর্গানিক কেমিস্ট্রিতে তত এখান থেকে তোমরা শিখতে পারবে। আর অর্গানিক কেমিস্ট্রি শিখলে এখানে মুখস্থর অত বেশি কিছু নেই। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে মেন প্রোডাক্টটা মনে রাখলে হচ্ছে। ইনঅর্গানিক কেমিস্ট্রি যেমন অনেক ঝামেলা রয়েছে, এখানে মেন প্রোডাক্টটা মনে রাখলেই আমরা করতে পারবো সেক্ষেত্রে। ঠিক আছে, তবে এইখানে যত প্র্যাকটিস করবে তত অর্গানিক কেমিস্ট্রি তত ভালো শিখবে, সেগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।